প্রিয় বন্ধুরা, তোমাদের সাথে আছি আমি বাইজিৎ খান রাজীব। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়নের যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে পদার্থের অবস্থা, তাই না? এই পদার্থের অবস্থা নামক যে অধ্যায়টি রয়েছে সে অধ্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আমরা গল্প আকারে একটু শেখার চেষ্টা করব। আচ্ছা, আমরা কিন্তু সবাই কিন্তু ছোটবেলায় কিন্তু পানি নিয়ে খেলেছি, তাই না? আমি কিন্তু পানি নিয়ে আনন্দ করেছি ছোটবেলায়। আমি জানি না তোমাদের বেলায় এটি সঠিক কিনা। আমরা কিন্তু সবাই কিন্তু এটি নিয়ে এই যে পানি নিয়ে যে একটু মজা করা, বিশেষ করে যারা গ্রামে আমরা বড় হয়েছি, এটি কিন্তু আমরা সবাই এই বিষয়টির সাথে পরিচিত। বিশেষ করে যারা শহরেও বড় হয়েছি তারাও কিন্তু বৃষ্টিতে ভিজেছি, তাই না? কখনো কখনো কোনো একটা বাটিতে পানি, বৃষ্টির পানি ধরেছি। সুতরাং এ বিষয় কিন্তু আমাদের একদমই শৈশবের সাথে জড়িয়ে আছে। এখন যদি আমরা প্রশ্ন করি যে আসলে পানিকে আমরা কতভাবে দেখেছি, পানিকে আমরা কিন্তু প্রথম বা সবচেয়ে বেশি যেভাবে আমরা দেখি সেটি হচ্ছে আমরা পানিকে তরল অবস্থায় দেখে থাকি। এটি হচ্ছে পানির সবচেয়ে যে অবস্থায় পৃথিবীতে পাওয়া যায় সেটি হচ্ছে এই পানির তরল অবস্থা, তাই না? এরপরে আমরা আরেকটা ভাবে পানিকে দেখেছি বা দেখি, সেটি হচ্ছে পানির গ্যাসীয় অবস্থা। আমরা যদি একটা কেতলিতে যদি আমরা খেয়াল করি যে কেতলি গরম করলে কিন্তু তার উপর দিয়ে কিন্তু যে পানিটা সেটি কিন্তু বাষ্প আকারে উড়ে যায়। এই যে বাষ্প আকারে উড়ে যায় বা এই যে গ্যাস হয়ে যে উড়ে যায়, এটাকেই কিন্তু আমরা বলছি পানির গ্যাসীয় অবস্থা বা বায়বীয় অবস্থা। এরপরে আমরা আরেকটি ভাবে আমরা পানিকে কিন্তু দেখে থাকি, সেটি হচ্ছে সবচেয়ে কঠিন অবস্থা, তাই না? যেটাকে আমরা বলে থাকি বরফ। এবং এটাকে আমরা বলে থাকি পানির সবচেয়ে কঠিন অবস্থা। তাহলে আমরা হচ্ছে পানির কিন্তু তিনটা ভাগ আমরা দেখলাম, তাই না? এখন আমাদের সামনে প্রশ্ন আসে, যেহেতু আমরা পড়ছি পদার্থের অবস্থা নিয়ে, যেহেতু আমরা পড়ছি পদার্থের অবস্থা নিয়ে, সুতরাং এখানে কিন্তু একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে পদার্থটা আসলে কি। পদার্থটা কি সেটা জানার জন্য আসলে দুটো শর্ত থাকতে হবে। মোটা দাগে দুটো শর্ত যদি পূরণ করে থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারবো সেটি পদার্থ। যদি শর্ত দুটি যদি সেই শর্ত দুটি পূরণ না করে তাহলে আমরা বলবো যে সেটি পদার্থ নয়। প্রথম যে পদার্থ হওয়ার যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে সেটির ভর থাকতে হবে, তাই না? দ্বিতীয় শর্ত কি? সেটি হচ্ছে স্থান দখল করতে হবে। আরেকটু আমরা আবার পেছনে ফিরে যাই। আমরা যদি দেখি এই যে বরফ, এটি কি করেছে? তুমি যদি বরফটা হাতে নাও তাহলে কি দেখবে? বরফটার কিন্তু নির্দিষ্ট ওজন আছে বা ভর আছে, তাই না? হাতে নিলে কিন্তু তোমার হাতে কিন্তু ভারী লাগবে, এটার ভর আছে। এরপরে তুমি যদি খেয়াল করো, এই বরফটা কিন্তু নির্দিষ্ট জায়গা দখল করে আছে, তাই না? এই যে এই জায়গা থেকে শুরু করে এই পুরো জায়গাটা কিন্তু এই বরফটা দখল করে আছে। তার মানে কি, আমরা কিন্তু দুটো বিষয় আমরা বুঝে গেলাম যে বরফটা নির্দিষ্ট স্থান দখল করেছে এবং তার কি নির্দিষ্ট ভরও আছে। তাহলে কি আমরা বরফকে পদার্থ বলতে পারি? অবশ্যই বলতে পারি, কারণ বরফ কিন্তু বরফ বা পানির যে কঠিন অবস্থা, এটি কিন্তু পদার্থের যে দুটি শর্ত সেই দুটি শর্ত পূরণ করেছে। তার মানে পানি বা বরফ একটি কিন্তু পদার্থ। আচ্ছা, এবারে আমরা একটু আগেই যে তিনটি অবস্থা দেখলাম সেটিই কিন্তু এখন আমরা আবার দেখছি একটু অন্যভাবে, যে পদার্থকে তাহলে আমরা কত অবস্থায় পেয়ে থাকি। পদার্থ সাধারণত আমরা কঠিন, তরল এবং বায়বীয়, এই তিনটি অবস্থায় কিন্তু আমরা দেখে থাকি। একদম বাম দিকে যদি খেয়াল করি আমরা, তাহলে এটি হচ্ছে পদার্থের এই যে সবচেয়ে কঠিন অবস্থা, একদম হার্ড থাকবে সেই জিনিসটা, একটু সবচেয়ে শক্ত থাকবে বা কঠিন থাকবে, তাই না? এরপরে আসে সেটা যখন গলে নরম হয়ে যায়, একদমই তখন সেটা লিকুইড বা তরল পদার্থে রূপ নেয়, তখন সেটাকে আমরা বলছি কি, যে পদার্থের তরল অবস্থা। হ্যাঁ, এখন এই তরল অবস্থাটাকে যখন আবার তাপ দেয়া হবে তখন কিন্তু সেটা আস্তে আস্তে উপরের দিকে উড়ে যাবে। উড়ে যখন যাবে তখন সেটার অবস্থাটা হবে অনেকটা এরকমই। তখন এখানে কিন্তু পানির কণাগুলো সবচেয়ে কাছাকাছি আছে, এগুলো নিয়ে আমরা আরেকটু বিস্তারিত কিন্তু একটু পরেই জানবো। তার মানে কি, এই তরল পদার্থ যেটাকে আমরা বলছি সেটাকে যখনই আবার আমরা তাপ দিব তখন কিন্তু সেটা উড়ে যাবে বা উপরের দিকে উঠে যাবে এবং তখন তার অণুগুলো সবচেয়ে দূরে দূরে অবস্থান করবে, তাই না?
তার মানে আমরা কিন্তু একটা জিনিস মানে আমরা বুঝেই ফেললাম, সেটি হচ্ছে পরীক্ষায় যদি আমাদের চলে আসে যে পদার্থ কত ধরনের এবং কি কি, হ্যাঁ, তখন কিন্তু আমরা লিখতে পারবো যে পদার্থ 3 ধরনের মূলত: কঠিন, তরল এবং বায়বীয়। আমরা কিন্তু চাইলে একটু এরকম ছবি এঁকেও কিন্তু দেখাতে পারি, তাই না? আচ্ছা, আমরা তো জেনে গেলাম যে পদার্থের অবস্থা 3টি। এখন জানতে হবে যে এই যে পদার্থের যে 3টি অবস্থা আমরা বলছি, কঠিন, তরল এবং গ্যাসীয়, এই 3টি অবস্থার মধ্যে আসলে বৈশিষ্ট্যগুলো কি, বা আমরা কিভাবে চিনব কোনটি কঠিন, কোনটি তরল এবং কোনটি গ্যাসীয়, সেটি তো জানা দরকার। এখন সেটি জানার জন্য দুটো বিষয় আগে জানতে হবে, সেটি হচ্ছে আন্তঃকণা আকর্ষণ বল এবং আন্তঃআণবিক দূরত্ব। এই দুটো জিনিস আসলে কি, আসুন বোঝার চেষ্টা করি। দেখুন, এখানে একদমই বাম পাশে যেটি আছে সেটি হচ্ছে, আমরা একটি বলছি যে কঠিন পদার্থ। আচ্ছা, কঠিন পদার্থ কেন হলো সেটা যদি আমরা বুঝতে চাই, এখানে অনেকগুলো কালো গোল গোল কি আছে, বৃত্ত আছে, তাই না? এগুলো হচ্ছে ধরি একটি পদার্থের অণু। তার মানে এই যদি তিনটা বাক্স বা তিনটা বক্স যে আছে, এই তিনটা বক্সের মধ্যেই কিন্তু আমরা পদার্থের অণু আছে, যে কালো গোল গোল, হ্যাঁ, বৃত্ত, এগুলোকে কিন্তু আমরা বলছি যে পদার্থের অণু হিসেবেই কল্পনা করছি। আচ্ছা, এখন যদি আমি প্রশ্ন করি তিনটা বক্সের মধ্যে কোন বক্সে অণুগুলো, পদার্থের অণুগুলো সবচেয়ে কাছাকাছি অবস্থান করছে, নিশ্চয়ই আপনাদের উত্তর হবে একদমই বাম পাশে, তাই না বন্ধুরা? আপনারা দেখতে পাচ্ছেন যে একদমই বাম পাশের যে ঘরটা আছে বা বাম পাশের যে বাক্সটি আছে, এখানে কিন্তু অণুগুলো একদম গায়ে লেগে আছে, কোনোটির সাথে কোনোটির মানে কোনো ফাঁকা জায়গা একদমই কিন্তু তারা রাখেনি। শুধুমাত্র এই অণুগুলোর এই একটু একটু মাঝখানে ফাঁকা জায়গা রয়ে গেছে, এছাড়া তাদের নিজেদের মধ্যে কিন্তু কোনো রকম ফাঁকা জায়গা নেই, তাই না? তার মানে হচ্ছে সবচেয়ে কাছাকাছি অবস্থান করছে কিন্তু একদমই এই বাম পাশের যে প্রথম ঘরটি রয়েছে সেখানকার অণুগুলো, এবং এটি হচ্ছে কঠিন পদার্থ। তার মানে হচ্ছে কঠিন পদার্থের অণুগুলো সবচেয়ে কাছাকাছি অবস্থান করবে। এখন এই জায়গাতে একটা বিষয় আছে, সেটি হচ্ছে যে আন্তঃআণবিক। আন্তঃআণবিক জিনিসটা কি, দুটো অণুর মধ্যে বা অণুগুলোর মধ্যে যখনই কোনো জিনিস হিসেব করা হবে তখন সেটাকে আমরা বলবো আন্তঃআণবিক। আন্ত মানে হচ্ছে মধ্যে, আণবিক মানে অণু, তার মানে কি অণুর মধ্যবর্তী, তাই না? যে অণুর মধ্যে যদি বলি আমরা আন্তঃআণবিক দূরত্ব, তাহলে আমরা মনে করব যে অণুর মধ্যবর্তী দূরত্ব। আমরা আবার আবার যদি বলি যে আন্তঃআণবিক বল বা আন্তঃআণবিক আকর্ষণ বল, তাহলে আমরা ধরে নিব যে অণুর মধ্যে বা অণুগুলোর মধ্যে আকর্ষণ বল, তাই না? সুতরাং আন্তঃআণবিক আকর্ষণ বল মানে হচ্ছে দুটো অণুর মধ্যে বা যতগুলো অণু থাকবে সেই অণুগুলোর মধ্যে আকর্ষণ বল, এবং আন্তঃআণবিক দূরত্ব মানে হচ্ছে অণুগুলো একে অপরের থেকে কত দূরে অবস্থান করছে, সেটাকেই কিন্তু আমরা বলবো আন্তঃআণবিক দূরত্ব। আচ্ছা, তাহলে কঠিন পদার্থের আন্তঃআণবিক দূরত্ব কিন্তু সবচেয়ে কি কম, যে দূরত্বের কথা চিন্তা করি, হ্যাঁ, প্রত্যেকটি একে অপরের গায়ে লেগে আছে, একদমই একে অপরের গায়ে কিন্তু একদমই কাছাকাছি অবস্থান করে লেগে আছে, তাই না? কেউ কারো থেকে দূরে অবস্থান করছে না। তার মানে কি আমরা বন্ধুরা বলতে পারি যে আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম কঠিন পদার্থের, তাই না? এদের মধ্যে দূরত্ব নাই, একদমই নেই বললেই চলে, যে একটু সামান্য, এটাও তেমন নাই, হ্যাঁ, একদমই একে অপরের সাথে লেগে আছে। তার মানে এখানে কিন্তু আন্তঃআণবিক দূরত্বের কথা যদি বলি, তাহলে সবচেয়ে তিনটার মধ্যে কোনটার কম, কঠিন পদার্থের কম। তারপরে আরেকটু আন্তঃআণবিক দূরত্ব আরেকটু বেড়ে গেল কোথায়, এই যে তরল পদার্থে, যখনই এই কঠিন পদার্থ অর্থাৎ এই যে বরফটাকে যখনই আমরা তাপ দিলাম, তখন সেটি হয়ে গেল কি তরল পদার্থ বা পানি। এই পানির ক্ষেত্রে কি হলো, পানিটা এখানে এসে কি হয়ে গেল, আগে বরফ থাকার সময় এর অণুগুলোর মধ্যে যে দূরত্ব ছিল একদমই গায়ে ঘেঁষে যে অবস্থান করছিল অণুগুলো, সেটি কিন্তু এখন আর রইল না। অণুগুলো কিছুটা, খুব বেশি দূরে না গেলেও কিন্তু কিছুটা দূরে দূরে অবস্থান করছে, কিছুটা দূরে সরে গেছে। তাহলে এখানে একদম গায়ে গায়ে লেগেছিল অণুগুলো, এখন কি হলো,
অণুগুলো একে অপরের থেকে দূরে সরে গিয়েছে। তার মানে কঠিন পদার্থকে যখনই কোনোভাবে তরল পদার্থে রূপান্তরিত করা হয় তখন কি হয়, পদার্থের অণুগুলো একে অপরের থেকে দূরে সরে যায়। আর দূরে সরে যাওয়া মানেই হচ্ছে এই যে কি হলো, যে আন্তঃআণবিক দূরত্বটা বেড়ে গেল, আগের চেয়ে বেড়ে গেল, তাই না? এখানে আন্তঃআণবিক দূরত্ব ছিল না বললেই চলে, আর এখানে কিন্তু একটা আন্তঃআণবিক দূরত্ব আছে এবং সেটা কিন্তু আগের চেয়ে বেড়ে গিয়েছে, তাই না? এই এই অবস্থা থেকে যখন এই অবস্থায় আসলো, এখানে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা আমরা আরেকটু পরে বলবো। তার আগে আমরা একটু বায়বীয় অবস্থাটা দেখে আসি যে আসলে বায়বীয় অবস্থার ক্ষেত্রে কি হলো। এই তরল পদার্থকে যখন আবার তাপ দেওয়া হলো তখন সেটি হয়ে গেল কি, বায়বীয় পদার্থ, তাই না? তরল পদার্থ থেকে যখন বায়বীয় বা গ্যাসীয়, যখন পানিটা গ্যাসীয় হয়ে গেল তখন কি হলো, সেই জায়গাতে আমরা খেয়াল করে দেখব যে অণুগুলো আরও অনেক দূরে সরে গেছে, তাই না? আরও অনেক দূরে সরে গেছে এবং একে অপর থেকে একদমই দূরে দূরে অবস্থান করছে। কোন অবস্থায়? বায়বীয় অবস্থায়। হ্যাঁ, এখন এখানে আরেকটা জিনিস আছে কাজ করে, সেটি হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল। আন্তঃআণবিক আকর্ষণ বল মানে হচ্ছে, আন্তঃআণবিক কি আমরা সেটি আগেই জেনেছি যে দুটো বা দুই বা ততোধিক অণুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে আমরা কি বলবো, আন্তঃআণবিক আকর্ষণ বল। এখন এই কঠিন পদার্থ যেটি আছে একদমই বাম পাশে, তার মধ্যে কিন্তু আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি, কারণ তারা সবচেয়ে কাছাকাছি অবস্থান করছে, একে অপরের কাছাকাছি অবস্থান করছে। তোমরা যখন বন্ধুরা যখন একসাথে আড্ডা দাও তখন কি করো, যে যাদের মধ্যে খুব ভালো ঘনিষ্ঠ সম্পর্ক তারা কিন্তু কি করো, একসাথে বসে একদম পাশাপাশি গায়ে ঘেঁষে বসো, কোথাও বসলে, রেস্টুরেন্টে বসলে বা অন্য কোথাও। কিন্তু তোমাদের পাশের টেবিলে যারা আছে তাদের সাথে গায়ে কিন্তু ঘেঁষে বসো না, তাদের কাছাকাছিও তোমরা যাও না, কারণ কি, তারা তোমাদের ঘনিষ্ঠ না, কিংবা তাদের সাথে তোমার কোনো আকর্ষণ নেই। যেহেতু তোমাদের মধ্যে আকর্ষণ আছে বন্ধুদের মধ্যে, তাই তোমরা কিন্তু সবচেয়ে কাছাকাছি। তার মানে আকর্ষণ বলটা কোথায় বেশি, যেখানে সবচেয়ে কাছাকাছি তোমরা অবস্থান করছো। অর্থাৎ এই পদার্থের ক্ষেত্রেও কিন্তু তাই, যখন তারা তখন ঠিক তখনই তারা কাছাকাছি অবস্থান করবে যখন কিনা তাদের মধ্যে আকর্ষণ বলটা সবচেয়ে বেশি থাকবে, তখন আমরা বলতে পারবো যে এগুলো সবচেয়ে কাছাকাছি অবস্থান করছে এবং একে অপরের সাথে রয়েছে। আবার এর পরবর্তী ধাপে কি হবে, যেহেতু তারা দূরত্বটা বেড়ে গেছে, দূরত্বটা বেড়ে যাওয়ার কারণে কি হয়েছে, তাদের মধ্যে যে আকর্ষণটা কমে গেছে। এই ঠিক এর আগের ক্ষেত্রে আমরা বলতে পারি যে দূরত্ব যত কম থাকবে আকর্ষণ কি থাকবে তত বেশি থাকবে, তাই না? দুটো জিনিসের মধ্যে দূরত্ব যত কম, দুটো চুম্বকের কথাই চিন্তা করতে পারো তোমরা, যে চুম্বক যখন খুব দূরে থাকে তখন কিন্তু আকর্ষণ বল খুব কম থাকে, চুম্বক যত কাছে আনা হয় তত কিন্তু আকর্ষণ বলটা বাড়তে থাকে, তাই না? এই কঠিন পদার্থের ক্ষেত্রে বা পদার্থের ক্ষেত্রেও কিন্তু সবগুলোর ক্ষেত্রে একই, পদার্থের অণুগুলো যত কাছাকাছি আসবে চুম্বকের মতো, ঠিক তাদের মধ্যে আকর্ষণ তত বৃদ্ধি পাবে। তার মানে হচ্ছে এই আন্তঃআণবিক আকর্ষণ বল হচ্ছে আন্তঃআণবিক দূরত্বের উল্টো বা ব্যস্তানুপাতিক হয়। আন্তঃআণবিক দূরত্ব যদি কমে যায়, আন্তঃআণবিক আকর্ষণ বল তখন কি হয়, কঠিন পদার্থের মতো বেড়ে যায় এবং একে অপরের সাথে থাকে। তরল পদার্থে কি হয়, তখন আন্তঃআণবিক দূরত্ব একটু বেড়ে গেল, তখন কি হবে, উল্টোটা ঘটবে। আন্তঃআণবিক আকর্ষণ বলের ক্ষেত্রে কি হবে, আন্তঃআণবিক আকর্ষণ বল এখানে যা ছিল সেটা আগের চেয়ে কমে যাবে, আগের চেয়ে আরেকটু কমে যাবে, যেহেতু তারা দূরে সরে গেছে। বায়বীয় পদার্থে এসে এখানে আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি, যদি খেয়াল করে দেখো, এবং এটি সবচেয়ে বেশি হওয়ার কারণে এখানে আন্তঃআণবিক যে আকর্ষণ বল সেটি একদম কমে যাবে, তাই না? একদম দূরে দূরে অবস্থান করবে, তাই তাদের মধ্যে কিন্তু আকর্ষণ তেমন কাজ করবে না। এই যে ঘটনাটি ঘটলো, যে কঠিন থেকে তরল হলো, তরল থেকে বায়বীয় হলো, এটি কিন্তু আবার রিভার্স ওয়েতে কিন্তু আবার উল্টোটা ঘটতে পারে। হ্যাঁ, যে বায়বীয় অবস্থা থেকে কিন্তু আবার যখনই সেটি তরল অবস্থায় চলে আসলো তখন কিন্তু আবার তাদের মধ্যে আকর্ষণ বলটা বেড়ে যাবে, একে অপরের কাছে চলে আসবে, তখন এই দূরত্বটা কমে যাবে। তখন আবার বায়বীয় থেকে যখন তরলে আসবে তখন আন্তঃআণবিক আকর্ষণ বল বাড়বে এবং দূরত্ব কমে যাবে।
আবার সেই তরল থেকে আবার যখন কঠিন হবে তখন কিন্তু আন্তঃআণবিক দূরত্ব থাকবেই না, তাই না? আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম থাকবে এবং আকর্ষণ সবচেয়ে বেশি থাকবে, তাই না? সুতরাং আমরা কিন্তু আশা করি যে এই বিষয়টি বুঝতে পেরেছি। এবার তোমাদের কাছে ছোট্ট একটা কুইজ আছে। কুইজটা হচ্ছে, কোনো পদার্থের মধ্যে থাকা অণুসমূহের আন্তঃআণবিক দূরত্ব যদি বেশি হয় তাহলে অণুসমূহের মাঝে বল কাজ করবে বেশি নাকি কম? তোমরা কিন্তু এটির উত্তর দিবে নিশ্চয়ই। হ্যাঁ, আচ্ছা, এটি কি হতে পারে? আচ্ছা, আমরা প্রশ্নটা আবার যদি পড়ি, কোনো পদার্থের মধ্যে থাকা অণুসমূহের মধ্যে বা অণুসমূহের আন্তঃআণবিক দূরত্ব বেশি হলে অণুসমূহের মাঝে বল কাজ করবে বেশি নাকি কম? আচ্ছা, আমরা একটু আগেই দেখেছি আন্তঃআণবিক দূরত্ব যদি বেশি হয়, তাই না? এই যে এখানে দেখেছি আন্তঃআণবিক দূরত্ব এখানে বেশি, তার মানে এখানে কি আকর্ষণ কম নাকি বেশি থাকবে? আকর্ষণ কম। আন্তঃআণবিক দূরত্ব যত বেশি, যত বাড়তে থাকবে, তাই না, তত আকর্ষণ কি হতে থাকবে? ততই কমতে থাকবে। তাহলে আমরা এখানে বলতে পারি কি, যে যখনই আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যাবে বা বেশি হবে তখন অণুসমূহের মাঝে বল কাজ করবে কি? কম। যেহেতু দূরত্বটা বেশি তাই আকর্ষণ বল বা বল কাজ করবে কম। আচ্ছা, এবারে তোমরা চিত্রতে কি দেখছো? যে কিছু কয়েক টুকরো বরফ, সেখানে তাপ দেওয়া হচ্ছে, এর ফলে বরফটা আস্তে আস্তে গলে যাচ্ছে। আচ্ছা, বরফে তাপ প্রয়োগ করলে বরফে কি ঘটবে? যখনই আমরা বরফে তাপ প্রয়োগ করব তখন দেখব যে বরফটা কি হবে? আস্তে আস্তে গলতে থাকবে, গলে গলে একসময় পুরোটা পানি হয়ে যাবে এবং বরফের কোনো রকম চিহ্ন সেখানে কিন্তু থাকবে না, তাই না বন্ধুরা? এখন এটি কেন হয়? এটি এর পেছনে যেটি আছে সেটি হচ্ছে তাপ। এখানে আমরা তাপ শক্তি, যখনই আমরা তাপ দিচ্ছি, এই তাপ দেওয়ার কারণে কি হলো, এখানে ছিল বরফটা ছিল একদমই কঠিন অবস্থায়। সেই কঠিন অবস্থায় যখন ছিল তখন তার উপরে কি করা হলো? তাপ প্রয়োগ করা হলো। আর তাপ প্রয়োগ করার ফলে এখানে কি হলো, যে এই পদার্থের অণুগুলো একে অপর থেকে দূরে সরে যাওয়া শুরু করলো, অর্থাৎ তাদের আন্তঃআণবিক দূরত্ব আস্তে আস্তে বাড়তে থাকলো এবং কি হলো, আন্তঃআণবিক আকর্ষণ বল কমতে থাকলো। আর আন্তঃআণবিক আকর্ষণ বল যদি কমে যায় এবং আন্তঃআণবিক দূরত্ব যদি বেড়ে যায় তখন জানি যে সেটা কি হয়, কঠিন পদার্থ কি হয়ে যায়? তরলে রূপান্তরিত হয়ে যায়। আর কঠিন পদার্থ বা এখানে যেটি আমরা দেখছি বরফ, বরফ যদি তরল পদার্থে রূপান্তরিত হয় সেটি কি হবে? তরল পানি। এখানে কিন্তু সেই ঘটনাটাই ঘটছে, তাই না? এরপরে যদি আমরা পানি হওয়ার পরে যদি আরও তাপ দেই তখন কি হবে? সেটি আস্তে আস্তে উপরের দিকে উড়ে যাবে। কী আকারে উড়ে যাবে? বাষ্প আকারে উড়ে যাবে। অর্থাৎ এই ঘটনাটা এক্ষেত্রে কি ঘটছে, যে আমরা যদি খেয়াল করি যে তাপ প্রদানে পদার্থের অবস্থাটা কি, প্রথমে ছিল একদমই কঠিন, তারপর তাপ প্রয়োগ করা হলো, তাপ প্রয়োগ করার পরে সেখানে সেই বরফটা কি হয়ে গেল? পানি হয়ে গেল। কীভাবে পানি হয়ে গেল? এই যে অণুগুলো সব একে অপর থেকে এই যে দূরে দূরে সরে গেল এবং এই যে পদার্থের আন্তঃআণবিক দূরত্ব সেটি বেড়ে গেল এবং আকর্ষণ কমে গেল। যখনই আকর্ষণ কমে গেল তারা দূরে দূরে চলে গেল আরও বেশি, তখন সেটি তরলে রূপান্তরিত হয়ে গেল এবং পানি হয়ে গেল, তাই তো? আচ্ছা, এই পানিকে যখন আরও বেশি তাপ দেওয়া হলো তখন কি হলো? সেই একটু আগে যে বিষয়টি আমি বলেছি সেটি হচ্ছে জলীয় বাষ্প হয়ে গেল। এই পদার্থের অণুগুলো একে অপর থেকে আরও দূরে সরে যেতে থাকলো এবং আকর্ষণ বল আরও কমতে থাকলো, তাই না? দূরত্ব বাড়তে থাকলো এবং আকর্ষণ বল কি হতে থাকলো? কমতে থাকলো। তার মানে হচ্ছে এখানে আমরা আরেকটা কুইজ কিন্তু আমরা দেখতে পারি, সেটা হচ্ছে পদার্থের তাপ প্রয়োগ করলে তার আয়তন বেড়ে যায় নাকি কমে যায়? তোমরা একটু চিন্তা করতে পারো। হ্যাঁ, এই ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি প্রশ্নটার দিকে বলেছে যে পদার্থে তাপ প্রয়োগ যদি করা হয় তখন আসলে কি ঘটবে? তার আয়তন কি বাড়বে নাকি কমবে? আচ্ছা, এটা জানার জন্য আমরা আবার আগের স্লাইডে চলে যাই। এই যে খেয়াল করে দেখো, এখানে অনেক গাদাগাদি করে অনেকগুলো অণু কিন্তু একসাথে ছিল, তার মানে কি তার জায়গা কম লেগেছে, এই এতটুকু জায়গার মধ্যেই ছিল। কিন্তু যখনই তাকে তাপ প্রয়োগ করা হলো তখন কি সে আর আগের মতো আছে? নেই। কিন্তু তখন কিন্তু তার জায়গার প্রয়োজন হচ্ছে বেশি এবং সে বেশি জায়গা দখল করছে। অর্থাৎ পদার্থে যখনই তাপ প্রয়োগ করা হয় তখন কি হয়? তার
আয়তন বৃদ্ধি পায়, যেহেতু তার বেশি স্থান দরকার হচ্ছে। আয়তন মানে কি, যে যে যতটুকু স্থান দখল করে তাকেই তো তার আয়তন বলবো, তাই না? তার মানে হচ্ছে যেহেতু এই পানিটার আহ, যেহেতু তার বেশি স্থান দরকার হচ্ছে, তাই সে কি কি করবে, তার আয়তনটা বেড়ে যাবে, তাই না? তার মানে পদার্থে তাপ প্রয়োগ করলে আমরা সহজেই বলতে পারি যে তার আয়তন বাড়ে। এই ক্ষেত্রে পানির ক্ষেত্রে যদি আবার চিন্তা করি, পানিকে যদি আবার তাপ দেই, জলীয় বাষ্প, তার আয়তন তো আরও বেশি বেড়ে যাবে, তার আরও বেশি জায়গা প্রয়োজন হবে। সে যদি পদার্থগুলো অণুগুলো যদি দূরে দূরে সরে যায়, তার আয়তনটা কি হবে, আরও বেশি। তার মানে কি, এখানে কি উত্তর হবে, যে পদার্থে তাপ প্রয়োগ করলে তার আয়তন কি হবে, বেড়ে যায়, তাই না? আমাদের আজকের লেসন এ পর্যন্তই ছিল বন্ধুরা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা সেটি লিখে জানাতে পারো, আমরা চেষ্টা করব তোমার প্রশ্নটির উত্তর করার। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।